This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার বিস্তারিত খবরের দিকে নজর রাখি। আপনারা জানেন রাত পোহালেই বিহারে ভোট গণনায় কারচুপির আশঙ্কা বিরোধী জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবের। বিজেপির নির্দেশে গণনা ধীর গতিতে করার পরিকল্পনা চলছে। তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে অভিযোগ মহাগঠবন্ধনের নেতাদের। আমরা এই নিয়ে আরো ডিটেলসে জানবো, আমরা কথা বলবো। সৌরভ গুহ রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, তেজস্বী যাদবের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হলো? কারণ রাত পোহালেই তো সেখানে জানা যাবে যে এসআইআর এর পর প্রথমেই নির্বাচনের ফলাফল কি হতে চলেছে। একেবারেই সম্প্রীতি রাত পোহালেই বিহারের নির্বাচনের ফলাফল যার দিকে তাকিয়ে আছে গোটা দেশ। তার আগেই কিন্তু দেখা গেল যে মহাগঠবন্ধনের নেতারা তেজস্বী যাদবের নেতৃত্বে একটি সাংবাদিক বৈঠক করলেন কিছুক্ষণ আগে, যেখানে তারা বললেন যে তারা জয়ের ব্যাপারে প্রত্যয়ী। তাহলে কেন সাংবাদিক সম্মেলন? কারণ তারা বিভিন্ন সূত্রে, আধিকারিকদের সূত্রে তেজস্বী বললেন যে তারা এরকম খবর পাচ্ছেন যে গণনা কেন্দ্রে কারচুপি হতে পারে, গণনাকে শ্লথ করে দেওয়া হতে পারে, এবং এভাবেই বিভিন্ন কারচুপি এবং ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনলেন তেজস্বী সহ, দীপঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা। এবার প্রশ্ন হচ্ছে, রাত পোহালেই যখন ফলাফল বেরোবে তার ঠিক আগের রাতে মহাগঠবন্ধনের তরফে এই গণনায় কারচুপির তত্ত্ব, এটা কি কোনো অশনি সংকেতের বার্তা? এটা নিশ্চিতভাবে এটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে। তবে এই যে সাংবাদিক সম্মেলন রাত্রিবেলা হলো, যেখানে তেজস্বী বা অন্যান্য দীপঙ্কর ভট্টাচার্য সহ মহাগঠবন্ধনের নেতারা ছিলেন, তারা বলছেন যে গতি শ্লথ করা হতে পারে গণনার, এবং এইভাবে একটা ষড়যন্ত্র রচনা হতে পারে যে হারিয়ে দেওয়ার, এই কথা তারা ইঙ্গিত করতে চাইছেন। সুতরাং সেটা খুবই তাৎপর্যপূর্ণ গণনার আগের দিনের রাতের এই বিশেষ সাংবাদিক বৈঠক। সম্প্রীতি। ধন্যবাদ সৌরভ। या दिल्ली में बैठे हुए कुछ बड़े दबंग मंत्री लगातार जो है अधिकारियों को फोन घुमाना, उनको निर्देश देना, तो उन्हीं अधिकारियों में से जिन लोगों को फोन जा रहा है या बुला के मिला जा रहा है, उन्हीं के हवाले से हमको सूचना मिली है कि कल जो है इनकी रणनीति होगी कि पूरी काउंटिंग को जो है स्लो कराया है, या जो सीटें महागठबंधन जीत रही है उसको डिक्लेयर मत करो, एनडीए की सीटों को जो है वो डिक्लेयर करो। लेकिन हम लोगों के लोग जो है मुस्तैद हैं और जीत हम लोगों की निश्चित है। রাজ্য রাজনীতির চাণক্য বলা হতো তাকে। রাজ্যে ভোট রাজনীতিতে তৃণমূল ও বিজেপি দুই দলের প্রতিষ্ঠায় তার অবদান অস্বীকার করা সম্ভব না। ভোটের লড়াইয়ে মগজাস্ত্রের শান দিলেও নিজে ভোটে দাঁড়াতে চাইতেন না মুকুল রায়। 2021-এ দাঁড়ালেন, জিতলেন, কিন্তু 2026-এর ভোটের আগে সেই মুকুল রায়েরই বিধায়ক পদ খালি। 2021 নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে পদ্মফুলের প্রতীকের লড়াই ও বেশ বড় ব্যবধানে জয়। প্রথমবার বিধানসভায় পা রাখেন মুকুল রায়, কিন্তু ভোটের কয়েক মাসের মধ্যে মুকুলের ফের ফুল বদল, পদ্মফুল থেকে ফের জোড়া ফুল। কিন্তু বিজেপির টিকিটে জেতা বিধায়ক পদ ছাড়েননি মুকুল রায়। তৃণমূল নেতা হয়েও খাতায় কলমে থেকে গিয়েছিলেন বিজেপি বিধায়ক। দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি করে বিজেপি, কিন্তু সেই দাবি খারিজ করেন স্পিকার। উল্টে তাঁকে পিএসসি চেয়ারম্যান করা হয়। রাজ্যের বিরোধী দলনেতা দ্বারস্থ হলেন আদালতের। বৃহস্পতিবার সেই মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। রাজ্য বিধানসভায় প্রথমবার কোনো বিধায়কের বিধায়ক পদ খারিজ হলো। অর্ডার পাস হয়েছে, এটা সংবিধানের জয়, এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে। মোট 54 এমএলএ কে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে। এই দলদাস ব্যবস্থাপনা শেষ কথা বলে না, আজকে প্রমাণ হয়ে গেছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যদিও বলছেন আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবেন তিনি। আইন বলে বিধানসভার কাস্টোডিয়ান স্পিকার,
এবং স্পিকারই সর্বোচ্চ কর্তা, এটা আইন মনে। আর মহামান্য আদালত যে অর্ডার দিয়েছেন আমি রায়টা দেখবো, দেখে এক্সামিন করবো, তারপর আমি সিদ্ধান্ত নেব কি করা উচিত না কি করা উচিত না। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠতে সময় নেয়নি। বিরোধী দলনেতার হুঙ্কার, মুকুল রায়ের মতো আরও একাধিক বিধায়ককে একইভাবে সবক শেখাবেন। পাল্টা খোঁচা তৃণমূল কংগ্রেসে। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক, এর পরের পালায় এদের। শুভেন্দু যে 3 বিধায়কের নাম করলেন তারাও পদ্মফুলের টিকিটে বিধায়ক হয়েছেন, তারপর দল বদল, কিন্তু বিধায়ক পদ ছাড়েননি। যদিও বিরোধী দলনেতার হুঙ্কারকে কটাক্ষ রাজ্যের শাসক দলের। আগোছে কলমে দিনের শেষে বিজেপির একজন এমএলএ কমেছে, তৃণমূলের কি ক্ষতি হবে? তৃণমূলের কোনো ক্ষয়ক্ষতির ব্যাপার নেই। এটুকু নিশ্চিত থাকুন, এবারের ভোটে ওই প্রত্যেকটা সিটে বিজেপির এমএলএ জিতবে না। গত কয়েকদিন থেকে অসুস্থ মুকুল রায়ের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল। জীবনের সঙ্গে কঠিন লড়াইয়ে মুকুল রায়। ভোট ময়দানে কোনো ভুলে না থেকেও 26-এর ভোটের আগে ফের মুকুল হয়ে ফুটলেন হালি শহরের চাণক্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে অস্ত্র করে বিজেপির দলত্যাগী বিধায়কদের নিশানা শুভেন্দু অধিকারী। এবার তন্ময় ঘোষ, সুমন কাঞ্জিলাল, তাপসী মণ্ডলদের পালা। হুঁশিয়ারি বিরোধী দলনেতা। কিছু বলতে না বলছেন স্পিকার। প্রতিক্রিয়া আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এর পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে। মোট 54 এমএলএ কে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে। 54 এমএলএ। আমি খুশি, এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক, এর পরের পালায় এদের। কিছু বলতে না বলছে স্পিকার, তো আমি কি করবো বলো? কিছু বলতেই না বলছে বিধানসভা সংক্রান্ত ম্যাটারে। তো বিধানসভার বিষয় আর আইনের বিষয়, এবার আমাকে স্পিকারের পারমিশন না নিয়ে গেলে কিছু বলা যাবে না। শাহিন সাইদ যদি ডক্টর মডিউলের মাথা হয়, তাহলে তার ডান হাত কি উমর নবী? তদন্তে এমনই তথ্য উঠে আসছে। সন্ত্রাসের জমি তৈরির কাজ যদি শাহিন মোজাম্মেলরা করে থাকে, তাহলে সন্ত্রাস কার্যকর করার দায়িত্বটা ছিল এই ডক্টর উমারের উপর। আর শুধু দেশে নয়, দেশের বাইরেও নেটওয়ার্ক তৈরি করেছিল এই উমর নবী। ডিএনএ টেস্ট প্রমাণ করেছে দিল্লিতে আত্মঘাতী জঙ্গি হিসেবে বিস্ফোরণ করিয়েছে চিকিৎসক উমার। শাহিন মুজাম্মিলের পরে দলে যোগ দিলেও মডিউলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিল উমার। বিস্ফোরক তৈরি থেকে অপারেশনের জন্য গাড়ি কেনা, বা তুরস্ক থেকে অর্থের জোগান, কিংবা জৈশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, সবেতেই বড় ভূমিকা ছিল উমারের। মূলত তদন্তকারীরা উমরের বাড়ি থেকে জানতে পেরেছে যে গত 22শে মার্চ উমর এবং তার কয়েকজন সঙ্গী আঙ্কারা গিয়েছিল, যেখানে গিয়ে ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত যে সংগঠন, এমনকি বিভিন্ন লোকের সঙ্গে তারা কথা বলে এবং এই ধরনের কাজে আরও বেশিভাবে নিয়োজিত হয়ে পড়ে। গোয়েন্দা সূত্রে খবর, 32টি গাড়ি নিয়ে দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণের ছক। বাবরি মসজিদ কাণ্ডে বদলা নিতে জৈশের ডক্টর মডিউল। 6 ডিসেম্বর 6টি জায়গায় একযোগে বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা। 32টি গাড়ির মধ্যে এখনো পর্যন্ত 4টি গাড়ি চিহ্নিত হয়েছে। সেকেন্ড বা থার্ড হ্যান্ড গাড়ি বেছে বেছে কেনা হতো। যে 4টি গাড়ির হদিশ মিলেছে, সেই 4টি গাড়ি উমারের নামে কেনা। আলফাল্লা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের হোস্টেলে থাকতো উমার মুজাম্মিলরা। সেখান থেকে পাওয়া গেছে একাধিক তথ্য। উমার থাকতো 4 নম্বর ঘরে, 13 নম্বর ঘরে থাকতো হচ্ছে মুজাম্মিল, এবং 13 নম্বর ঘরেই মূলত সব তথ্য পাওয়া গিয়েছে একাধিক বিস্ফোরকের জিনিসপত্র পাওয়া গিয়েছে, একাধিক ডায়েরি, এমনকি একাধিক কাগজ পাওয়া গিয়েছে, যে কাগজের মধ্যে একাধিক তারিখ উল্লেখ রয়েছে। ডায়েরিতে নভেম্বর সংক্রান্ত একাধিক তারিখ উল্লেখ রয়েছে। জঙ্গি কার্যকলাপের জন্য 4 ডাক্তার মিলে প্রায় 20 লক্ষ টাকা তুলেছিল। টাকা দেওয়া হয়েছিল উমারের হাতে। গুরগাম, নূর সহ আশেপাশের এলাকা থেকে এনপিকে সার কেনে উমার। 3 লক্ষ টাকা দিয়ে কেনা হয় 20 কুইন্টাল এনপিকে সার।
এনপিকে সার দিয়ে আইডি তৈরির লক্ষ্য ছিল উমারের। টাকা নিয়ে যদিও উমার ও মুজাম্মিলের মধ্যে আর্থিক বিরোধ ছিল। এই উমার যে বিস্ফোরক তৈরির কাজে সব থেকে দক্ষ ছিল তা কিন্তু তদন্তকারীরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছেন। ক্যামেরায় অনুদীপের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, ফরিদাবাদ। দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডে তদন্ত চলছে, আর এর মধ্যে এনআইএ হানার দিনহাটার নদীর গ্রামে আরিফ হোসেন নামে এক ব্যক্তির খোঁজে গ্রামে হানা এনআইএ 3 সদস্যের দলে। আরিফের শ্বশুর বাড়িতে 4 ঘন্টা তল্লাশি চালায় এনআইএ। আরিফের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ, রাষ্ট্রদ্রোহ সহ একাধিক ধারায় আরিফের বিরুদ্ধে মামলা রুজু। হাতে নাতে ধরা পড়া থেকে বাঁচলেও এনআইএর হাতে বাজেয়াপ্ত আরিফের ব্যবহৃত মোবাইল ফোন। সূত্রে খবর, 5 বছর আগে বাংলাদেশ থেকে এসে এই দেশে বিয়ে করে বসবাস করছিল আরিফ। আরিফের বিরুদ্ধে কালো টাকার কারবারের অভিযোগও রয়েছে। সিথিতে সোনা লুঠে গ্রেফতার ওয়ার্কশপের প্রাক্তন কর্মী। ভিন রাজ্যে পালানোর আগেই হুগলির খানাকুল থেকে গ্রেফতার সাইদুল মণ্ডল। পুলিশ সূত্রে খবর, সাইদুল এলাকা থেকে 2 জন দুষ্কৃতীকে পরিচালনা করে। 30 অক্টোবর সন্ধ্যায় ওয়ার্কশপের সামনে থেকে অস্ত্র দেখিয়ে প্রায় 3 কেজি সোনা স্কুটি নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে সাইদুলের উপস্থিতি জানতে পারেন লালবাজারের গোয়েন্দারা।